নাজমুল ভাই, আপনি দৈনিক যুগান্তরে প্রায় 10 বছর যাবৎ কাজ করছেন। একজন গণমাধ্যম কর্মী হিসাবে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আজ 3রা মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। বাংলাদেশ ও বিশ্ব গণমাধ্যমের অবস্থা সম্পর্কে যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। আমি বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের সবচেয়ে বড় যে উদ্বেগের বিষয় আমাদের, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ অলরেডি আরও 3 ধাপ পিছিয়ে গিয়েছে। গত বছর ছিল এটা 149, এবছর আপনার এটা হয়ে গেছে 152তম। অর্থাৎ সারা বিশ্বের 180টা দেশ নিয়ে রিপোর্টার্স উইদাউট বর্ডার যে কাজ করে, সে কাজের আলোকে আজকে আমাদের এই অবস্থানটা, যদিও এই নতুন গভর্নমেন্ট আসার পর মাত্র তারা 2 মাস সামথিং সময় পেয়েছে, যার কারণে এই নতুন গভর্নমেন্টের কোনো কার্যকলাপ আসলে এখানে কতটুকু মূল্যায়ন হয়েছে আমার জানা নেই। তবে এই গত 10 মাস প্লাস হচ্ছে নতুন 2 মাস, এই 12 মাস সহ আমাদের 3 ধাপ আমরা পিছিয়ে গিয়েছি। এটা হচ্ছে বড় বিষয়। গণমাধ্যম, বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা 152তম, মানে 180 দেশের মধ্যে 152তম আমরা চলে আসছি। এটা একটা আমাদের একটা চিত্র যেটা আমরা দেখি, সেটা হচ্ছে যে আপনি জানেন মনে হয় শেষ 25 বছর যাবত, এই রিপোর্টার্স উইদাউট বর্ডারই বলেছে যে শেষ 25 বছর যাবত সারা বিশ্বেই গণমাধ্যম আস্তে আস্তে সংকুচিত হয়ে আসছে। গণমাধ্যমের স্বাধীনতাটাকে তারা সংকুচিত করে দিচ্ছে। বিশ্ব গণমাধ্যমের যে একেবারে স্বাধীনতা নিয়ে যারা কাজ করে মুক্ত গণমাধ্যম হিসেবে, সবারই আস্তে আস্তে স্বাধীনতাটা সংকুচিত হয়ে আসছে। তবে এই গণমাধ্যমের এই স্বাধীনতা খর্ব করার পিছনে যে শুধু গণমাধ্যম, একটা সরকার বা রাষ্ট্র দায়ী, ব্যাপারটা এরকম না। গণমাধ্যমের যারা কর্মী তাদেরও অনেক দায়িত্ব দায়বোধ এখানে রয়ে গেছে। আপনি দেখবেন যে বাংলাদেশে গণমাধ্যম, সর্বশেষ গণমাধ্যমের উপর অনেক আক্রমণের খবর আমরা পেয়েছি, সচিত্র প্রতিবেদন দেখেছি। অথচ একটা সভ্য রাষ্ট্রে গণমাধ্যমের উপর আক্রমণ হবে এটা কল্পনাও করা যায় না। গণমাধ্যমের আপনার ব্যক্তিগত রাগ, ক্ষোভ, অভিমান, আক্রোশ সবই থাকতে পারে। আপনি বিকল্প গণমাধ্যম তৈরি করেন। আপনার যদি মনে হয় যে কোনো একটা গণমাধ্যম আপনাকে আক্রমণ করতেছে, মিথ্যা অভিযোগ দিয়েছে, তাহলে আপনি সত্য প্রকাশ করার মতো একটা গণমাধ্যম বা অন্য কোনো গণমাধ্যমে আপনার যে সত্যটা সেটা প্রকাশ করেন, তাহলে তো ওই গণমাধ্যমের প্রতি মানুষের কমে যাবে, বিশ্বাস বা আস্থা কমে যাবে। সাপোজ আমি ধরে নিলাম যে বাংলাদেশের বেশ কিছুদিন আগে কিছু গণমাধ্যমের উপর গণমাধ্যমের উপর একটা আক্রমণ হলো। সেই আক্রমণের কারণ অনেকে অনেক ভ্যালিড রিজন দ্বারা করাইতে চেয়েছিল। বাট আমার কথা হচ্ছে, যদি মনে করেন যে একটা গণমাধ্যম আপনার নামে মিথ্যা বলছে, আপনি সত্যটা প্রকাশ করেন, তাহলে তো ওই গণমাধ্যমের প্রতি মানুষের ধিক্কার, আস্থা কমে যাবে, তার সে আর র্যাঙ্কিংটা থাকবে না। আপনার যদি গণমাধ্যম বলা হয় যে কোনো মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে, তাহলে আপনার সত্যটা প্রকাশ করলে তো সে গণমাধ্যম মাঠে মরে যাচ্ছে। বাট আক্রমণ, আগুন দেওয়া, এটা কোনো সভ্য রাষ্ট্রের ভাষা হতে পারে না। আমি আপনাকে যেটা ব্যক্তিগতভাবে বলবো যে বাংলাদেশের গণমাধ্যম এখন দেখবেন, এই সাবেক যে সরকার ছিল সেই প্রধানমন্ত্রীকে নিয়ে অনেক আপনার এই মুখরোচক বা চটকদারি শিরোনাম তৈরি করেছে। এটা গণমাধ্যমের একটা তেলবাজি, এটা গণমাধ্যমের চামচামি। গণমাধ্যমের তেলবাজি বা চামচামি করা তো গণমাধ্যমের কাজ না। গণমাধ্যমের কাজ হচ্ছে আপনার সত্য তথ্যটা জনগণের কাছে তুলে ধরা, এটাই গণমাধ্যমের কাজ। আর এখন যদি আপনি তেলবাজি বা চামচামি করেন, যেমন বিগত সরকারের আমলে তারা সাবেক প্রধানমন্ত্রীকে বড় বড় শিরোনাম দিয়ে, মানে দেশমাতা বিভিন্ন শিরোনাম দিয়ে তাকে করেছে, মূল্যায়ন করেছে। আবার ঠিক দেখেন এখন যে প্রধানমন্ত্রী তারেক রহমান, যার একটা শব্দ উচ্চারণ করতো না গণমাধ্যম, সেখানে তারা বিভিন্ন দোহাই দিত, সরকারের নিপীড়ন ছিল, আদালতের রায় ছিল, হোয়াট এভার ইট ইজ। কিন্তু আমরা এটা মেনে নিলাম যে গণমাধ্যমের আদালতের রায়ের প্রতি সম্মান করে তারেক রহমানের কোনো খবর প্রকাশ করে নাই তখন। কিন্তু তারেক রহমানের বিরুদ্ধে যে অনুসন্ধানী খবরগুলো প্রকাশ করছে বিভিন্ন গণমাধ্যম, আপনি জানেন বাংলাদেশের নাম করা 8টা-10টা গণমাধ্যম তারেক রহমানের বিরুদ্ধে অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করছে যে তারেক রহমান দুর্নীতিবাজ, সন্ত্রাস, চাঁদাবাজ, বিভিন্ন কিছু তারা প্রকাশ করার চেষ্টা করেছে। অথচ সেই গণমাধ্যমগুলি এখন দেখি তারেক রহমানের ওয়াইফের মাথায় ছাতা ধরছে, সহধর্মিনীর মাথায় ছাতা ধরেছে, পায়ে হেঁটে অফিসে যাচ্ছে, তারেক রহমানের বিড়াল জেবুকে নিয়ে বিমানে উঠছে। এই যে একটা চামচামি, এই যে একটা ধান্দাবাজি, এই যে একটা আপনার গণমাধ্যম যে করতেছে, তেলবাজি করতেছে, এরাই তো আসলে
এই একটা রাষ্ট্রকে নষ্ট করে, শেষ করে, ধ্বংস করে, ফেসিবাদ তৈরি করে এই গণমাধ্যমগুলো। আমি মনে করি গণমাধ্যমের, রাষ্ট্র যেমন গণমাধ্যমের প্রতি বিভিন্ন মুক্ত ক্ষেত্রে দায়িত্ব আছে, গণমাধ্যম কর্মীদেরও দায়িত্ব আছে কিভাবে গণমাধ্যমটাকে মানুষের কাছে আস্থাভাজন এবং বিভিন্ন যেগুলো ভিত্তিমূলক সংবাদ সেগুলোকে জনগণের কাছে প্রকাশ করা। গণমাধ্যমের কাজ তো আসলে আপনার তেলবাজি, চাঁদাবাজি, ধান্দাবাজি করা না। বাংলাদেশের আমার একজন সহকর্মী বলতেছিল যে বাংলাদেশে যার কোনো গতি না থাকে সে আইসা লাস্ট পর্যন্ত আইসা গণমাধ্যম কর্মীর পরিচয় দেয়। যারা আর কোনো জায়গায় কোনো রাস্তা খোলা নাই তারা বিভিন্ন গণমাধ্যম, ছোট ছোট গণমাধ্যম করে, অনলাইন পোর্টাল করে, দুই একটা বইফোর পোর্টাল করে করে তারা মানুষের কাছে চাঁদাবাজি, ধান্দাবাজি, মানুষকে জিম্মি করে তারা টাকা আদায় করার চেষ্টা করে। আসলে গণমাধ্যম কর্মীদের মিনিমাম একটা স্ট্যান্ডার্ড ওয়ার্ল্ড ওয়াইড থাকা উচিত। আমি মনে করি যে গণমাধ্যম কর্মীর কারা পরিচয় দিতে পারবে, কারা গণমাধ্যম কর্মী, এই বিষয়টা মানে আমার সহকর্মী হাসাহাসি করে বলতেছিল বাংলাদেশে বেকারত্বের যে চাপে অনেকে আপনার বেকার থেকে থেকে গণমাধ্যম কর্মী সেজে, গণমাধ্যম কর্মীর পরিচয়ে বিভিন্ন জায়গায় আপনার চাঁদাবাজি, ধান্দাবাজি শুরু করেছে, যেটার আসলে নিয়ন্ত্রণ করা উচিত। তো এই ক্ষেত্রে ওই নিয়ন্ত্রণ করতে গিয়ে যদি আবার সঠিক বা যারা মানে ন্যায়পরায়ণ গণমাধ্যম কর্মী, বা আমরা যদি বলি যারা মূল গণমাধ্যম কর্মী বা মেইন স্ট্রিমের গণমাধ্যম কর্মীর উপর যদি কোনো সরকার একটা করতে চায়, বাউন্ডারি আটকাতে চায়, তাহলে এটা আসলে সারা বিশ্বে একটা খারাপ নজির হিসেবে থেকে যায়। তো গণমাধ্যম, মুক্ত গণমাধ্যমের সারা বিশ্বে আমি যেটা বলবো যে গণমাধ্যমকে আপনার টোটালি করার জন্য, মুক্ত করার জন্য বিশ্ব রাজনীতিতে এখনই যারা ক্ষমতায় আছে তারা সবাই যেমন এই মাধ্যমটাকে আটকাতে চায়। এই জন্য যেমন ট্রাম্প গতকালকের আগের দিন আপনি জানেন মনে সিএনএনকে বলছে যে সিএনএনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করা উচিত। আমেরিকার মতো দেশ অলরেডি আপনার এই লাস্ট যে ছিল জরিপটা, কী বলে, রিপোর্টার্স উইদাউট বর্ডার, সেখানে তারা অলরেডি 8 ধাপ পিছিয়ে গিয়েছে। তার মানে আমেরিকার মতো রাষ্ট্র 8 ধাপ পিছিয়ে গিয়েছে। তার মানে মুক্ত গণমাধ্যমের ক্ষেত্রে আমি যেটা ব্যক্তিগতভাবে বলবো যে আমাদের লাস্ট যে জরিপটা প্রকাশ করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার, বাংলাদেশ 152তম, সম্ভবত বাংলাদেশ হচ্ছে 149 থেকে 152 হয়েছে, পাকিস্তান 153 এবং ভারত 157তম হয়ে গেছে। ভারত কিন্তু একসময় অনেক গণমাধ্যম স্ট্রং একটা ভূমিকা রাখতো তাদের রাষ্ট্রীয় ব্যবস্থায়, সে ভারত এখন 157তম হয়ে গেছে এই লাস্ট জরিপে। আপনি দেখবেন যে অপারেশন সিঁদুরের আজকে আমি যেটা দেখলাম, একজন আর্মি অফিসার তাদের লাইভ ক্যামেরায় এসে পদত্যাগ করছে। কারণ কি, অপারেশন সিঁদুরে পাকিস্তানের পক্ষ থেকে যে দাবি করা হয়েছিল যে ভারতের অনেক সৈন্য মারা গেছে, বাট ভারত সেটা স্বীকার করছে না। ভারত সরকার স্বীকার করলো যে তাদের 5 জন সেনা মারা গেছে, কিন্তু ওই অফিসার বলতেছে যে আমরা 300 সহকর্মীকে হারিয়েছি, তার মানে 300 সহকর্মী মারা গেছে। তার মানে এই যে এত বড় একটা খবর আপনার এই ভারতের মতো গণমাধ্যমকে চেপে গেল বা ভারতের মতো গণমাধ্যমকে চাপাতে বাধ্য করা হলো, এটা তো আসলে ভয়ঙ্কর একটা আপনার ব্যাপার স্যাপার চলে আসছে। যেখানে আপনি দেখবেন যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই 3টা দেশে আপনার খুব র্যাঙ্কিংটাও কাছাকাছি, 152, 153, 157, এরা তো একসময় একসাথেই ছিল। এদের চরিত্রগত সব কিছু একই ধরনের, অনেক কিছু কাছাকাছি ধরনের চলে আসে। সর্বশেষ আমি যেটা বলবো, গণমাধ্যমকে যে দেশ যত বেশি চাপতে চাবে, কণ্ঠস্বর রোধ করতে চাবে, সে দেশ তত বেশি দরিদ্র, দুর্নীতিপরায়ণ এবং রাষ্ট্রীয় বিশ্ব ব্যবস্থা থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে। আপনি জানেন মনে হয়, আমি আপনার আগের অনুষ্ঠানে একবার বলেছিলাম, সারা বিশ্বে এখনও ডলারের একক আধিপত্য। সারা বিশ্বে যত লেনদেন হয় 57% এখনও ডলারে হচ্ছে, মানে প্রায় 60% লেনদেন ডলারে হচ্ছে, আর বাকি 40% হচ্ছে সারা বিশ্বের সকল মুদ্রা মিলিয়ে। তার মানে একটা ডলারের উপর চীনের ক্ষোভ থাকতে পারে, রাশিয়ার ক্ষোভ থাকতে পারে, ইরানের ক্ষোভ থাকতে পারে, বিভিন্ন দেশের ক্ষোভ থাকতে পারে, উত্তর কোরিয়ার ক্ষোভ থাকতে পারে, কিন্তু তারা সবাই ডলারের প্রতি আস্থাশীল। এই জন্য আস্থাশীল তাদের গণমাধ্যমের জন্য। আর কীভাবে বলবেন আপনি তাদের গণমাধ্যমের জন্য? কারণ ডলারটাকে চীনও গ্রহণ করতেছে, রাশিয়াও গ্রহণ করতেছে এবং আপনার উত্তর কোরিয়া গ্রহণ করতেছে, সারা বিশ্ব গ্রহণ করতেছে। এই জন্য গ্রহণ করতেছে যে ডলারের যদি কোনো বড় ধরনের তৈরি হয়, যেটাকে আমরা বলি যে ভিতরে কোনো কনস্পাইরেসি অর্থাৎ ষড়যন্ত্র করা হয়, ডলারকে নিয়ে যদি খুব বেশি ষড়যন্ত্র আমেরিকান গভর্নমেন্ট করে, তাহলে ওদের পত্রিকাগুলো এতটা উন্মুক্ত, যেমন যে এই যুদ্ধটার দিকে যদি আপনি তাকান, এই যুদ্ধের দিকে তাকালে দেখবেন যে আমেরিকার গণমাধ্যমগুলো আপনার ট্রাম্পকে নিয়ে যেই শক্তভাবে সমালোচনা করছে,
এই কারণে ট্রাম্প বাধ্য হয়ে বলছে যে আমি সিএনএনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করব। বাংলাদেশের গণমাধ্যম বা এশিয়া প্যাসিফিকের গণমাধ্যম যে এরিয়ার যে গণমাধ্যমগুলো, তারা রানিং প্রধানমন্ত্রীকে সমালোচনা করে এই ধরনের একটা কথা বলবে, এই গার্ডস কোনো গণমাধ্যমে আছে কিনা আমার জানা নাই। কারণ হচ্ছে ওই গণমাধ্যমগুলো ওই গার্ডস নিয়ে চলে দেখে চীনের মতো রাষ্ট্র ওই আমেরিকান ডলারের প্রতি আস্থা আছে। কারণ চীন জানে যে আমার দেশের মাধ্যমকে আমি কণ্ঠরোধ করে রাখতে পারি, রাশিয়া জানে রাশিয়ার গণমাধ্যমকে তারা কণ্ঠরোধ করে রাখতে পারে, কিন্তু তারা এটা বিশ্বাস করে যে আমেরিকার গণমাধ্যমকে আমেরিকা কণ্ঠরোধ করে না বা করতে পারবে না। কিন্তু আমি আমার গণমাধ্যমকে কণ্ঠরোধ করে চীনের ইউয়ানকে আমি অবমূল্যায়ন বা অতিমূল্যায়ন দেখাইতে পারি। রাশিয়া চাইলে রাশিয়ার রুবেলকে বা রাশিয়ার যে কারেন্সিকে তারা অতি মূল্যায়ন করে দেখাইতে পারে, অবমূল্যায়ন করে দেখাইতে পারে। কিন্তু আমেরিকা চাইলে এই ডলারকে অতি মূল্যায়ন অবমূল্যায়ন করলে সেই নিউজগুলো নিউ ইয়র্ক টাইমস করবে অথবা ওয়াশিংটন পোস্ট করবে অথবা কোনো একটা গণমাধ্যম করবে। যার দরুন চীনও জানে যে আমেরিকা আমার শত্রু হলো, ওর গণমাধ্যম সত্য কথা বলে, ওর গণমাধ্যমের মাধ্যমে আমি এই ডলারের বাস্তবতা জানতে পারবো। রাশিয়াও সেটা জানে, চীনও সেটা জানে। যার কারণে তাদের চিরশত্রু আমেরিকার ডলার দিয়ে তারা লেনদেন করতে কোনো প্রকার করে না, হেজিটেশন ফিল করে না। যার ধরুন আমি মনে করি একটা মুক্ত গণমাধ্যম শুধু একটা রাষ্ট্রের বাউন্ডারিতে থাকে ব্যাপারটা এরকম না, এটা বিশ্বব্যাপী তার একটা সুনাম সুখ্যাতি অর্জন তৈরি করে, যার মাধ্যমে সে বিশ্ব অর্থনীতি, বিশ্ব রাজনীতি, বিশ্ব যে আছে আমরা যেটাকে বলি গ্লোবালাইজেশনের যে বিশ্ব পরিমণ্ডলে তার একটা প্রভাব সে রেখে যেতে পারে।